উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে নির্ধারণ হবে ভোটে। শ্রেণী বৈষম্য ভুলে জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। অভ্যুত্থানে বাংলাদেশে পাল ঘুরিয়ে দিয়েছিল তরুণরা, ভোটেও মোড় ঘুরিয়ে দেবে তারা, মন্তব্য জামায়াত আমিরের। রাজধানীর ৬০ ফিট এলাকায় বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৬, দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকার ২০টি আসনের ২৭ প্রার্থিতা প্রত্যাহার। পোস্টাল ব্যালট অ্যাপ প্রচারে গণমাধ্যমকে অ্যাম্বাসেডর হিসেবে চান সিইসি। সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবেদন জমাকাল, অর্থনৈতিক চাপে পড়বে না নতুন সরকার, দাবি অর্থ উপদেষ্টার। কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসির চাপে নতির শিকার নয়, বার্তা ক্রীড়া উপদেষ্টার। দেশে উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে তা নির্ধারণ হবে আগামী নির্বাচনে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করছে, এমনকি সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করছে তারা। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা আয়োজনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ছক কষছে। এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব সিট পেতে হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এমন বক্তব্যকে মুনাফিকি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে? আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সংস্কার নিয়ে বিএনপির সাথে ছলনা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, যেগুলোতে বিএনপি একমত হয়নি সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য বিএনপি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবার আগে প্রয়োজন মানুষের সমর্থন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধনীদের সন্তানদের মতো বস্তিদের শিশুরাও একই সুযোগ সুবিধায় বড় হবে। মহাখালীর করাইলে টিএনটি মাঠে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া অনুষ্ঠান, যে আয়োজনে সাধারণ মানুষের সাথে বিশেষ দোয়ায় শরিক হতে উপস্থিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও, সঙ্গে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় করাইলবাসী জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তারেক রহমানকে পাশে পেয়ে যোগ করেন তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। আমাদের তার কাছে প্রত্যাশা হচ্ছে যে যুব সমাজ তাদের বেকারত্বের হার যাতে কমে যায়। করাল বস্তিতে উনি আসতেছে, হিংসা ভেদাভেদ ওনার মনে নাই, আসতেছে, আমাদের খুবই আনন্দ লাগতেছে। উনি আমাদের কথা চিন্তা ভাবনা করে এখানে আসছে আমাদের বস্তির উন্নয়নের জন্য, এই প্রত্যাশাই তার কাছে। করাইলবাসীকে আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আগামীর প্রজন্ম হবে বৈষম্যহীন, সমানভাবে পাবে আধুনিক শিক্ষা ও চিকিৎসা সেবা। খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল।
আশ্বাস বাস্তবায়নে দোয়া ও সমর্থন চাইলেন এলাকাবাসীর। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চাই। আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন। মানুষের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর শিক্ষা ও প্রগতিতে মা বেগম খালেদা জিয়ার যে উদ্যোগ নিয়েছিলেন সে পথেই অনুসরণ করবেন তারেক রহমান। নিজের এমন প্রত্যয়ও আসে তার কাছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনীতি গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। সে লক্ষ্যে রাষ্ট্রকে বিনিয়োগ বান্ধব করে তুলতে পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে উদ্যোগ নেবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী দুঃশাসনের সময় অলিগার্কদের প্রাধান্য দিয়ে ব্যাংক খাতসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে ব্যাপক লুটতরাজ চালানো হয়েছে। এর ফলে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহ কমে গেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন আনতে চায় বলেও জানান মির্জা ফখরুল। The shattered economy to grow as a stable one, which will pave the way. অর্থনৈতিক গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। সে লক্ষ্যেই রাষ্ট্রকে বিনিয়োগ বান্ধব করে তুলতে পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে উদ্যোগ নেবে। চব্বিশে অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনে মোড় ঘুরিয়ে দেবে দেশে তরুণরা, প্রত্যাশা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কেউ নিয়ম বহির্ভূত সুবিধা নেবে না। তিনি আরো বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জামায়াতে ইসলামী কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারই খসড়া তুলে ধরতে এ পলিসি সামিটের আয়োজন। নারী, তরুণ ও বিভিন্ন সেক্টর সংশ্লিষ্টদের নিয়ে 12টি সেশন ও প্যানেল আলোচনায় উঠে আসে জামায়াতের আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। এতে তুলে ধরা হয় স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর জন্য উচ্চশিক্ষা সহ 26টি পরিকল্পনা। যে আমাদের এখানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে, আন্ডার আনএমপ্লয়মেন্ট আছে, এরপরে ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা আছে, কমন আনএমপ্লয়েডের সংখ্যা, এটা মেজারমেন্টের বাইরে আমাদের বাংলাদেশে। নারী তার ন্যায্য অধিকার পাবে, কাজের ক্ষেত্র পাবে এবং প্রত্যেক জায়গায় নারীর যে এক্সেস সেটি সে পাবে নিরাপত্তা সহকারে। জামায়াতের নেতৃত্বে অংশীদারিত্ব ও সমৃদ্ধির ভিত্তির অর্থনীতির দিকে দেশ এগিয়ে যাবে বলে জানান সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। দেশে শক্তিশালী সরকার কাঠামো জরুরি, তাই সবাইকে সম্মিলিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার প্রতি আশাবাদী আমরা। এদিকে ক্ষমতায় এলে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠনের কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সুস্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সকল ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতিতে কাজ করে যাব, এটাই সার্বিক প্রত্যাশা। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে তার দল। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দুর্নীতির জাতাকল থেকে বাংলাদেশকে টেনে তোলার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার উদ্যোগে অংশ নেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। মানজুমা ফিরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 60 ফিট এলাকায় জামায়াত ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 16 জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ও বিএনপি দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে এই ঘটনা ঘটে। এলাকায় আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় জামায়াতের কর্মীরা আইডি কার্ড চাইতে গেলে তাদের আটকে রাখে। এরপর তাদের উদ্ধার করতে যায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরাও সেখানে জড়ো হয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। পরে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আচরণবিধি লঙ্ঘন করে কার্যক্রম চালাচ্ছিল জামায়াতের কর্মীরা। বাধা দিলে তারাই বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। পোস্টাল ভোট করতে পেরে বাংলাদেশ ইতিহাসে নাম লেখালো, এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া পোস্টাল ব্যালটের অ্যাপের প্রচারে গণমাধ্যমকে অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখতে চান বলেও জানান তিনি। এদিকে শেষ দিনে ঢাকার 20টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে 27 জন। তফসিল অনুযায়ী বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। অনেকেই আসেন ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে। তাদের মধ্যে আছেন ঢাকা 10 আসনের খেলাফত মজলিস প্রার্থী আহমদ আলী কাশেমি, ঢাকা 18 আসনের গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা 16 আসনের আহসান উল্লাহ, ঢাকা 17 আসনের খেলাফত মজলিসের এমদাদুল হক, ঢাকা 18 আসনের জামাতের প্রার্থী আশরাফুল হক সহ আরও অনেকে। প্রার্থিতা প্রত্যাহারকারীরা জানান, জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। আমি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা 10 দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি এবং কিশোরগঞ্জ 1 থেকে আমি নির্বাচন করার চিন্তা করেছি। 11 দলীয় জোট ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি সরে দাঁড়িয়েছেন। পরবর্তী 10 দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে 5টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা, বৈধ তালিকা, সেটি আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। বুধবার প্রতীক বরাদ্দ দেওয়ার পর বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এদিকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছে নির্বাচন কমিশন। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই ধরনের অপতথ্যগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ওনারা বলেছিলেন যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আছে কিনা। তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নাই। তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কি, তখন আমরা বললাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এইটা। এতে বলে ঠিক আছে। এদিকে পোস্টাল ভোট করতে পেরে বাংলাদেশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বলে মন্তব্য করেন সিইসি। বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। যারা প্রেসে আছেন তারা আমাদের অ্যাম্বাসেডারের মতো কাজ করবেন, যাতে পোস্টাল ব্যালটটাকে আমরা এই এক্সপাট্রিয়েট ভোটিংটাকে আমরা যে একটা ইনিশিয়েটিভ যে নিয়েছি ওইটাকে এটাতে সাকসেসফুলি করতে পারি। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতের শীর্ষ 7 নেতাকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচার কাজ না করতে জামায়াত, এনসিপি সহ 4টি রাজনৈতিক দলকে নির্দেশনা দিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগ করা হয়। 21শে জানুয়ারির আগে নির্বাচনী প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচার চালাচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর বিধি 18 এর পরিপন্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
কাল বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার আশা, পে কমিশনের দেওয়া সুপারিশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সন্তুষ্ট থাকবেন। তিনি আরও জানান, পে কমিশনের প্রস্তাব কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে তা নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে। তার দাবি, এটি পরবর্তী সরকারের উপর কোনো অর্থনৈতিক চাপ তৈরি করবে না। পে স্কেল বাস্তবায়ন করা গেলে তা সবার জন্যই ভালো হবে। আপনারা দেখবেন পে কমিশন পেলে এটাই তো বড়, যেই সরকারি আসো কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার ডেফিনেটলি, যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে সরকারের, বিভিন্ন কমিটি আছে, বাট এই কমিটিগুলো দেখবে যে সম্ভাবনা কি। গণভোটের সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন দেশ গড়তে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশ জুড়ে গণভোটে প্রচার ও ভোটের গাড়ির প্রচারণায় এই আহ্বান জানান তারা। দেশজুড়ে গণভোট নিয়ে ভোটারদের অবহিত করতে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি জানান, সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমাদের পরের জেনারেশন যারা তাদের জীবন তারা যে ধারণ করবে ওই সময় তার সামনে, সেখানে তারা চাইবে এবং চায় যে এর চেয়ে ভালো কিছু আসুক, পরিবর্তন আসুক। অবশ্যই তারপরে জেনারেশন যারা, তাদের জন্য দায়বদ্ধতা আপনাদের। সুনামগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভায় অংশ নেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, সংবিধানে বিসমিল্লাহ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে উল্লেখ করা হয়নি। সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো জুলাই সনদে থাকতে হবে কেন? জুলাই সনদ তো একটা পাঠ, ওখানে যুক্ত করে দেব, মূল কিতাবে তো বিসমিল্লাহ আছে। এদিকে দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাভারে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়ার সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। এছাড়া বগুড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার, বাগেরহাট ও খুলনায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং ঝিনাইদহে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গণভোটে হা এর প্রচার চালান। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 249 কুমিল্লা 1 এবং সংসদীয় আসন 250 কুমিল্লা 2-এ। আজ সারাদিন থাকবো কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন। 5 আগস্টের পরে আমাদের সকল অ্যাক্টিভিটিসে এদেশের জনগণ মুগ্ধ। বিশেষ করে কুমিল্লা 1 আসনে, যেহেতু আমি এলাকার সন্তান, আমি এলাকায় চষে বেড়াচ্ছি, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ বুঝতে সক্ষম হয়েছে জামাত একটি পরীক্ষিত সংগঠন, আমাদের কাছে এই দেশ, এই জাতি নিরাপদ। তো সে আলোকে আমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছে তারা আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। তো 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যাশিত নির্বাচনে জনগণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে এসেছে যে এই 12ই ফেব্রুয়ারি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল মুক্ত নিরাপদ দাউদকান্দি এবং ব্যাংকে করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয়ত, চাঁদাবাজ মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিন্তে ওয়ার্ড ভিত্তিক নাগরিক সভা আয়োজন করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। আর আমি যেটা নিয়ে প্রতিদ্বন্দ্বী করছি, মাঠে নির্বাচন করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তরিকতপন্থী, তো আশা করি যে আল্লাহর রহমতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যদি উপহার দিতে পারেন প্রধান উপদেষ্টা সহ তিনারা যার দায়িত্বে আছেন, হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে ইনশাল্লাহ। এটা কৃষি বান্ধব একটা এলাকা এবং আমাদের এই অঞ্চলের যুবকদের একটা বৃহৎ অংশ প্রবাসে তারা চাকরি করেন, কাজ করেন। তো আমাদের এই অঞ্চলের পরিকল্পনাটা মূলত এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং
জনমানুষের যে জীবনযাত্রার মান উন্নয়নকে কেন্দ্র করি আমরা কৃষিক্ষেত্রে বিশেষ কিছু অবদান রাখার আমরা চিন্তা করতেছি, যেন দেশের মানুষ কৃষিকাজ করে লাভবান হতে পারে। এখানে কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাসমুক্ত হোমনা এবং তিতাস আমরা গড়ে তুলব। আরেকটি বিষয় হলো আমাদের নেতা তারেক রহমান কর্তৃক যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফা সংস্কারের আমরা প্রতিটি ঘরে ঘরে সেগুলি পৌঁছে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 3 এবং কুমিল্লা 4 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন, কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেসের। রাজধানী ও আশেপাশে জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও দক্ষিণ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনো কনকনে ঠান্ডা। তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 12 ডিগ্রিতে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 11 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ছে দক্ষিণ উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকার পথঘাট। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। দুপুরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সকাল ও রাতের হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ছিন্নমূল ও দিনমজুরদের। তবে প্রশাসন ও বেসরকারিভাবে থেকে সহযোগিতা না পাওয়ার কথা জানান শীতার্তরা। প্রায় 7 দশক ধরে দেশে ব্যাংকিং খাতে আস্থার সাথে কাজ করা পূবালী ব্যাংকের পথ চলায় যোগ হলো নতুন অর্জন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অর্জন করেছে ব্যাংকটি। সম্প্রতি এই সার্টিফিকেশনটি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ। এছাড়াও পূবালী ব্যাংকের আইসিটি অপারেশন বিভাগের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের আস্থা রক্ষা এবং আধুনিক ব্যাংকিং সেবায় আন্তর্জাতিক চর্চা অনুসরণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও দায়িত্বশীল ও নৈতিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখবে। ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও ফ্যাশন ডিজাইনার মারিয়া বি। মূলত আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার মিশ্রণে তৈরি পোশাকের জন্য ফ্যাশন সচেতনদের কাছে তিনি বেশ পরিচিত। এবার বাংলাদেশে নিজের জনপ্রিয় সেই ব্র্যান্ড মারিয়া বি এর ফ্ল্যাগশিপ সেন্টার চালু করেছেন পাকিস্তানের জনপ্রিয় এই মডেল ও ফ্যাশন ডিজাইনার। মঙ্গলবার রাজধানী উত্তরা সেন্টার পয়েন্টে মারিয়া বি ফ্যাশন হাউসের উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। মারিয়ার সাথে আয়োজনে আরও ছিলেন ক্লোজেট সোশ্যাল এর ব্যবস্থাপনা পরিচালক ফারহানা আক্তার সহ আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আয়োজনে মারিয়া বি দেশের গণমাধ্যমের কাছে বাংলাদেশের পোশাক ও খাবারে বেশ প্রশংসার পাশাপাশি তিনি বলেন, এই ফ্যাশন হাউসের মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা খুব সহজেই পাকিস্তানের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মারিয়া বির পোশাক সুলভ মূল্যে সরাসরি ক্রয় করতে পারবে, যা পূর্বে ছিল বেশ ব্যয়বহুল। আন্তর্জাতিক প্রসঙ্গ। তরুণ ভোটারদের কথা মাথায় রেখে নতুন পদক্ষেপ নিল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির সর্বভারতীয় সভাপতি হিসেবে দেশটির সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের স্বল্প পরিচিত একজন বিধায়ককে বেছে নিয়েছে বিজেপি। মঙ্গলবার দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হন ৪৫ বছর বয়সী নীতিন নবীন। এই পদক্ষেপকে তরুণ ভোটারদের ধরে রাখার প্রচেষ্টা একটি প্রজন্মগত পরিবর্তন হিসেবে দেখছে বার্তা সংস্থা রয়টার্স। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিদায়ী সভাপতি ৬৫ বছর বয়সী জেপি নাড্ডার হাত থেকে আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নেন নীতিন নবীন। নবীন সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির ১২তম সভাপতি নির্বাচিত হন।